নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। আর শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। সোজা কথা বলতে গেলে, সোজা কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় একটা ট্রেন্ডের কথা। প্রতি বছর আমরা বলি না যে পুজোর সময় একটা ট্রেন্ড আসে, এক ধরনের ফ্যাশন আসে, সেরকম ভোটের সময় একটা ট্রেন্ড আসে। আমি গতকালও বলেছিলাম এবছর ভোটের নয়া ট্রেন্ড কি জানেন? বিরোধীদের মাথা থেকে ছাদ আর পায়ের তলা থেকে জমি কেড়ে নাও। সোজা কথায় বলা যেতেই পারে ইভিএমে অন্য কোনো বোতামে আঙুল ঠেকালেই শাস্তি অনিবার্য। কেন বলছে এই কথা? কারণ বঙ্গ রাজনীতিতে নতুন শব্দবন্ধ হলো ঘর ছাড়া। কেউ কেউ গলা ফাটাবেন যে বিজেপিরা নাকি সারাক্ষণ নাকি কান্না কাঁদছেন আর গুচ্ছ গুচ্ছ ফেক ভিডিও ছড়াচ্ছেন। তাহলে জানিয়ে রাখি, বিরোধী মানে রাজ্যে শুধুমাত্র বিজেপিকেই বোঝায় না স্যার। একজন বিধায়ক হয়েও তার নিজের এলাকায় ঘর ভাড়া পাচ্ছেন না, এইটাকে আপনারা কোন জায়গায়, কোন ছকে ফেলবেন, কোন সমীকরণে ফেলবেন? তার দোষ কি? তার দোষ তিনি শাসক দলের বিধায়ক নন, তিনি বিরোধী দলের বিধায়ক। 21 নির্বাচনে প্রবল সবুজ ঝড়কেও তিনি তার কেন্দ্র ভাঙড়ে সেখানে আটকে দিয়েছিলেন। তার অপরাধ। তিনি হলেন নওশাদ সিদ্দিকী, আইএসএফ বাম মিলিত শক্তি সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। পুরপুরা শরীফে বাড়ি এবং তার নিজের কেন্দ্র ভাঙড় থেকে তিনি যেতেন, নিজের এলাকায় উন্নয়নের কাজ করতে চান। খুব কি ভুল দাবি তার, কিন্তু বাদ সেধেছে তার বাসস্থান সমস্যা। নিজের এলাকায় থাকার জন্য একটা ঘরও পাচ্ছেন না তিনি। কিন্তু কেন এমন হবে? নওশাদের অভিযোগ, শাসক দলের নির্দেশে এলাকায় কেউই ঘর ভাড়া দিচ্ছেন না তাকে। ভোটের পর থেকেই আমরা দেখেছি যে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিহিংসার রাজনীতি চলছে। অভিযোগ করা হয়েছে বিজেপির তরফ থেকে, এবং একই সঙ্গে এই অভিযোগের ক্ষেত্রে কোথাও পাল্লা দিয়ে তৃণমূলের তরফ থেকে যেটা বলা হয়েছে যে দিকে দিকে ফেক ভিডিও ছড়াচ্ছেন বিরোধীরা, কোথাও কোনো সমস্যা নেই, কেউ কোথাও বাড়িঘর ছাড়া নয়। কিন্তু এবারের যে অভিযোগ নিয়ে আমি শুরু করলাম আজকের সোজাসুজি স্বর্ণালীর আলোচনা, সেটা একদম সোজা ভাষায় বলতে গেলে যে এই অভিযোগটা আসছে আরো এক বিরোধীর তরফ থেকে। একজন বিরোধী পক্ষের বিধায়ক, তিনি নিজের কেন্দ্রে ঘর ভাড়া পাচ্ছেন না, এবং এই ঘটনা প্রশ্নাতীতভাবে রাজ্যে বিরল। পাশাপাশি আমরা দেখেছি ভাঙড়ের স্থানীয় তৃণমূল নেতা, তিনি প্রকাশ্যে আইএসএফ নেতাকর্মীদের হুমকি দিচ্ছেন। শুধুমাত্র আইএসএফ নেতাকর্মী নন, তিনি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন কি, যে তৃণমূল না করলে তিনি 100 দিনের কাজ পাবেন না কেউই। মোদ্দাস হোসেন তার সেই একদম রক্ত গরম করা বাইট, সেই রক্ত গরম করা ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সব জায়গায়, এবং সেখানে তার পাশে আলো করে কে বসে আছেন না আরেক মূর্তিমান, যিনি ইতিমধ্যেই তার নিজ নামে নিজ খ্যাতিতেই তিনি একদম তার জায়গা থেকে আলাদা তার পরিচয় দেওয়ার জায়গা থাকে না, অবকাশ থাকে না। তিনি হলেন আরাবুল ইসলাম। সেই সময় কি বলেছিলেন মোদ্দাস, শুনে নেব একবার এই আলোচনা শুরু করার আগে। আমাদের কাছে যারা স্যালেন্ডার করেনি তাদের স্যালেন্ডার করাতে হবে, এটাও বলে দিচ্ছি আমি। আর না হলে ফুরফুরে 100 দিনের কাজ করতে হবে, ভোগালি টুয়ে হবে না। সংযুক্ত মোর্চার ফলাফলে সংযুক্ত মোর্চার একমাত্র জয়ী আসন ছিল ভাঙড়, এবং সেই আসনে জয়ী প্রার্থী, মোর্চা প্রার্থী নওশাদের পাশে এই মুহূর্তে বামেদের তরফ থেকে প্রায় কেউই নেই বললে চলে। আইএসএফ এর সঙ্গে জোটের সমালোচনায় বামেরা উচ্চগ্রামে রুখে দাঁড়াচ্ছিলেন, পাল্টা সমালোচনাও করছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজ যখন আইএসএফ বাম জোটের একমাত্র জয়ী বিধায়ক নওশাদ সিদ্দিকী শাসক দলের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ করছেন, তখন কোথায় বামেরা? তারা কোথায় সেই সমস্ত বুদ্ধিজীবীরা যারা সংখ্যালঘুদের অধিকার নিয়ে সোশ্যাল মিডিয়ায় গলা ফাটান, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, কিন্তু এখন এই ঘটনা নিয়ে চর্চা করছেন না তারা, কারণ অজানা। কিন্তু আমরা রিপাবলিক বাংলা এই নিয়ে কথা বলবো, জবাবও চাইবো, এবং এর আগেও নওশাদ একাধিকবার শাসক দলের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ তুলেছিলেন, সে বিষয়টাও কোথাও তুলে নিয়ে আসবো। কারণ আইএসএফ এর কর্মী সমর্থকদের 100 দিনের কাজ দেওয়া হবে না বলে যে হুমকি দিয়েছিলেন ভাঙড়ের এক স্থানীয় তৃণমূল নেতা, এমনকি আইএসএফ এর স্থানীয় নেতাদের মিথ্যে মামলায় জড়িয়ে গ্রেপ্তার করারও অভিযোগ উঠেছিল একাধিকবার। এবং সেই সব কিছুর পরও নিজের এলাকায় থাকতে চেয়েছিলেন নওশাদ সিদ্দিকী, কিন্তু থাকতে চেয়েও তিনি থাকতে পারছেন না, কারণ তিনি ঘর ভাড়াই পাচ্ছেন না কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। প্রশ্ন উঠছে, প্রতিহিংসার এই নতুন পন্থা বাংলার ভাবমূর্তিকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে? কোথাও কি আরো পিছনে ঠেলে দিচ্ছে না বাংলার ভাবমূর্তিকে?
এবং একই সঙ্গে এতদিন পর্যন্ত যারা বলে আসছিলেন যে শুধুমাত্র এই ঘর ছাড়া, এই 100 দিনের কাজ ছাড়া যেভাবে প্রতি মুহূর্তে কম্প্রোমাইজড ওয়েতে চলে, কোথাও সেই সমঝোতা করে ফিরতে হচ্ছে, অনেককে ঘরে ফিরতে হচ্ছে, কাজে ফিরতে হচ্ছে, এবং বিভিন্ন সময়তে মাইকিং করে হোক, মুচলেখা দিয়ে হোক বলতে হচ্ছে যে আমরা বিজেপি করে ভুল করেছি। সেই সময় দাঁড়িয়ে আইএসএফ এবং বাম এই মোর্চা, সংযুক্ত মোর্চার একমাত্র জয়ী বিধায়কের এই ঘটনা সামনে আসার পর প্রশ্ন উঠছে যে তাহলে কি বিরোধী রাজনীতিটা এই রাজ্য থেকে একদম মুছে যাবে, একদম ডিলিট হয়ে যাবে? মানে কোনো বিরোধী দল থাকবে না, কেউ বিরোধী রাজনীতি করবেন না। বিরোধী রাজনীতি করলেই এবং ইভিএম এ শাসক দলের বোতাম ছাড়া অন্য কোনো বোতামে আঙুল ঠেকালেই তার একটাই নিদান হচ্ছে শাস্তি তাকে পেতেই হবে। এটাই কি একমাত্র ভবিতব্য এই রাজ্যের ক্ষেত্রে? আমি এই নিয়ে আজকে আলোচনা শুরু করব, এবং এই আলোচনা যে প্রশ্নগুলো উঠে আসছে সেই প্রশ্নগুলোর দিকে আগে নজর রাখি। প্রতিদিনের মতো আমার 3টে পোল কোয়েশ্চেন, যার উত্তর আপনারা দেবেন এই অনুষ্ঠান চলাকালীন। আমি সেই উত্তরগুলো নেব হ্যাঁ বা না এর মাধ্যমে আপনারা সেই প্রশ্নের উত্তর দিতে পারেন। প্রথম প্রশ্ন, বাংলার রাজনৈতিক প্রতিহিংসা নতুন পন্থা কি? বাংলার রাজনৈতিক প্রতিহিংসাই কি নতুন পন্থা? দ্বিতীয় প্রশ্ন, ভাঙড়ে আইএসএফ এর গ্রহণযোগ্যতা কি কমানোর চেষ্টা? এবং তৃতীয় প্রশ্ন, জোট সঙ্গীর পাশে কি আছেন বাম নেতৃত্ব? এই 3টে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো। একই সঙ্গে আমাদের আজকের আলোচনা শুরু করবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন, প্রথমেই আমি বলে রাখি আমাদের সঙ্গে নওশাদ, তিনি নিজেই রয়েছেন, নওশাদ সিদ্দিকী। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ, রয়েছেন বাম নেতা সৃজন ভট্টাচার্য, রয়েছেন বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়, এবং রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র স্নেহাশিস চক্রবর্তী। আমি প্রথমেই চলে যাব নওশাদের কাছে। নওশাদের সঙ্গে যে যোগাযোগ করার চেষ্টা করছি আমরা, নওশাদ এই মুহূর্তে নেই, আমি তার পাশাপাশি নওশাদ রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমেই নওশাদের কাছেই যাই। নওশাদ, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আবারও নওশাদের সঙ্গে। যারা রয়েছেন আমাদের সঙ্গে, আমি প্রথম প্রশ্ন কেয়াকে দিয়ে শুরু করি। কে এতদিন পর্যন্ত যখন এই ধরনের অভিযোগগুলো আসছিল সামনে, যে ঘর ছাড়া শুধুমাত্র বিজেপিরাই কেন এই অভিযোগ তুলছেন, বিজেপিরাই কেন বলছেন যে তারা নিগৃহীত হচ্ছেন, তাদের কাজ চলে যাচ্ছে, তাদের কোথাও মাথা থেকে ছাদ চলে যাচ্ছে, পায়ের তলা থেকে জমি চলে যাচ্ছে, 100 দিনের কাজ চলে যাচ্ছে, এবং বিজেপি মাত্রই হচ্ছে তারা নাকি কান্না কাঁদছেন এবং একই সঙ্গে তারা ফেক ভিডিও ছড়াচ্ছেন, সেই সময় দাঁড়িয়ে এই ঘটনাটাও সামনে এলো। একজন জয়ী বিধায়ক, তিনি তার কেন্দ্রে বাড়ি ভাড়া পাচ্ছেন না, এবং সেই কেন্দ্রে 3 দিন আগের, আমি বাইটা শোনালাম 3 দিন আগের ছবি, যেখানে মোদ্দাস হোসেন তিনি একদম সগর্বে বলছেন যে তৃণমূল কংগ্রেস না করলে, তৃণমূল কংগ্রেসের কাছে সারেন্ডার না করলে 100 দিনের কাজ কেউ পাবেন না। বাংলার রাজনীতির কি নয়া ট্রেন্ড, কি বলবেন আপনি? 100 বার এটাই নয়া ট্রেন্ড। আপনি যেটা বললেন না, যে বিরোধীদের একেবারে ডিলিট করে দিতে হবে, মুছে ফেলতে হবে বিরোধী বলে কোনো অস্তিত্ব যে পশ্চিমবঙ্গে রয়েছে, সেই শব্দটা, বিরোধী শব্দটাই একেবারে মুছে ফেলতে উঠে পড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস, যারা কিনা একটা বিশাল ম্যান্ডেট নিয়ে তারা এসছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো বারে বারে বলছি, আপনি যেটা বললেন নাকি কান্না, এটা নাকি কান্না নয়, এটা অত্যন্ত আমাদের হৃদয় থেকে এই কান্না, এই কষ্ট, এই দুঃখ। আমাদের হাজার হাজার কর্মী তারা গৃহহীন। আমরা দেখেছি যে আমাদের মহিলাদের উপর কিরকম ভাবে অত্যাচার করা হয়েছে, ধর্ষণকে রীতিমতো অস্ত্র বানিয়ে সেই ভারতীয় জনতা পার্টির সমর্থক বা কর্মী তাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এটা তো গেল একটা দিক। অন্যদিকে নওশাদ বাড়ি পাচ্ছেন না, সেটা নিয়ে নিশ্চয়ই বামেদের তরফে বা নওশাদ নিজে বলবেন, কিন্তু এই যে কি বলবো, ফিয়ার সাইকোসিস বলুন বা একটা এই খুব হালকা ভাবে এই যে এই ভয়টা, এই যে বার্তাটা দিচ্ছে তৃণমূল কংগ্রেস, এই বাড়ি ভাড়া না দিতে, এটা বলা হচ্ছে যে তুমি যদি বিরোধী কোনো রাজনীতি করো, বিশেষ করে এখানে ভারতীয় জনতা পার্টি যদি করো, তাহলে তোমাকে কিন্তু তোমার ভিটে মাটি আমরা সরিয়ে দেবো। কিছুদিন আগে আপনাদের চ্যানেলেই আমরা দেখেছিলাম যে কিভাবে প্যাম্পলেট বিলি করা হয়েছে রীতিমতন 18 জন ভারতীয় জনতা পার্টির কর্মীদের নাম করে, যে এদের কিছু কিনতে দেবে না, এদের এমনকি চায়ের দোকান থেকে চা পর্যন্ত দেবে না, ভ্যাকসিন অর্থাৎ টিকা সেটা পর্যন্ত দিতে ভারতীয় জনতা পার্টিকে তাদের দিতে দেওয়া হচ্ছে না।
এই ইয়াস ঝড়ের পরে যে রিলিফ অর্থাৎ ত্রাণ সামগ্রী সেগুলোতে পর্যন্ত আমরা ওরা করা হচ্ছে। আমি এই প্রশ্নের উত্তরই নেব, কারণ যেহেতু আমাদের সঙ্গে রয়েছেন, আমি আসবো কেয়া, যেহেতু আমাদের সঙ্গে স্নেহাশিস চক্রবর্তী রয়েছেন, আমি স্নেহাশিসের কাছে যাব একবার। স্নেহাশিস, কেন এই অভিযোগগুলো উঠছে বারবার? মানে আপনারা নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, শাসক দলের মুখপাত্র হিসেবে এখানে রয়েছেন, সেক্ষেত্রে প্রশ্নগুলো করব, কিন্তু একই সঙ্গে শাসক দলের মুখপাত্র তো বটেই, আপনি একটি দলকে সমর্থন করছেন, কিন্তু আপনি তো নিজেরও একটা আইডেন্টিটি রয়েছে, আপনি রাজনীতি দীর্ঘদিন ধরে করছেন, রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এই ধরনের বিষয়গুলো আদেও কি নিজে থেকে সমর্থন করছেন? মানে বিরোধী দল করার সঙ্গে সঙ্গেই যে এতগুলো জিনিস চলে আসছে, 100 দিনের কাজ থেকে বঞ্চিত, টিকা নিয়ে বঞ্চিত, এতদিন পর্যন্ত বলা হচ্ছিল শুধুমাত্র বিজেপির এই অভিযোগ করছে, কিন্তু আমাদের কাছে রয়েছে, আপনাদের কাছে খবর আছে, দীর্ঘ জায়গা থেকে এর মধ্যে 1 মাসের মধ্যে এসছে রেড ভলেন্টিয়ার্স, তারা পর্যন্ত আক্রান্ত হয়েছেন। এখন আইএসএফ, সেই জায়গাতেও ভাঙর, একাধিকবার তাদের আইএসএফ কর্মীদের বাড়ি ভাঙচুর হয়েছে। এটা কি ধরনের কালচারের মধ্যে রয়েছি আমরা? মানে এখান থেকে এটা কি আদৌ কোনো সমাধান সূত্র, কোনো সুস্থ পরিবেশের জন্ম দিতে পারে? এই বিপুল পরিমাণ ম্যান্ডেট, এত মানুষ ভোট দিয়েছেন, এত ভোট নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় তৃণমূল কংগ্রেস, এটা কি আদৌ তার সম্মান রক্ষা হচ্ছে? স্নেহাশিস। আচ্ছা, আমি যেহেতু অনেকগুলো প্রশ্ন আমাকে করা হলো, আমাকে একটু পরপর উত্তর করার সুযোগ দিতে হবে। নিশ্চয়ই বলুন। সেটা হলো যে 2011 সাল, 2016, 2021 পরপর কিন্তু তৃণমূল কংগ্রেসের সমর্থন বেড়েছে। বাংলার যদি আইন শৃঙ্খলা সঠিকভাবে না থাকতো, বাংলার মানুষ অত বোকা নয়, তৃণমূল কংগ্রেসকে আবারও তার দায়িত্বে ফিরিয়ে আনতো না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই নির্বাচনের পর অবশ্যই কিছু তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়েছে, কিছু গন্ডগোলের খবর আমরাও পেয়েছি, কিন্তু সেগুলো আমরা প্রশাসনের দিক থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রশাসনকে যে এগুলো কন্ট্রোল করে ফেলতে। আমরা দলগতভাবেও প্রতিটা জায়গায় বলা হয়েছে যে এগুলো চলবে না। এখন ঘটনা হচ্ছে বাংলায় 78,000 বুথ আছে, তার মধ্যে গ্রামীণ এলাকায় অন্তত 60,000-এর মতো। আপনারা যেগুলো দেখাচ্ছেন সেই সংখ্যাটা কিন্তু একেবারেই খুব কম, এবং সেই সংখ্যাটা বিচ্ছিন্ন। সেই বিচ্ছিন্ন ঘটনা আমরা কেস টু কেস অবশ্যই আমাদের প্রশাসন ব্যবস্থা নেবে, আমরা দলগতভাবে ব্যবস্থা নেব। বাংলায় কারো প্রতি কোনো রকম হিংসা থাকবে না, কারণ বিরোধী দল তো অবশ্যই থাকবে। আর এই ভ্যাকসিন, টিকা, এগুলো মানে আমার মনে হয় না খুব একটা সঠিক। যদি কোথাও বিচ্ছিন্ন হয় আমরা তার ব্যবস্থা নেব। আমি একটা শুধু বলি যে তাৎক্ষণিক কিছুটা প্রতিক্রিয়া হয়েছিল কেন? এই ভোটের 2রা মেয়ের আগে আপনি বললেন যে আমি একজন বিধায়ক, আমার বিধানসভা কেন্দ্রে, আমি অন্য বিধানসভায় যাব, আমার বিধানসভা কেন্দ্রে এই 19 লোকসভার পর আমার পঞ্চায়েত প্রধান তার পার্টি অফিসে বসে আছে, বিজেপির ছেলেরা এসে মেরে মাথা চৌচির করে দিয়েছিল। আমার পঞ্চায়েত এই নির্বাচনের সময় আমার বিরোধী প্রার্থী একেবারে মিথ্যে প্রচার করে মহিলাদের উপরে বাস পেটা করেছিল আমার বিধানসভা কেন্দ্রে। আমি সেগুলো কোথাও বলি না, কারণ কত বলবো। দেখুন, এই নির্বাচনের আগে দিলীপ ঘোষ আবার কি বলছে বদলাও হবে। আবার কি বলছে আমরা মালবো, তোরা লাশ গুনবি। অর্থাৎ বাংলায় এই যে একটা সন্ত্রাসের বাতাবরণ, এটা বিজেপি নেতারা তৈরি করে দিয়েছে। আপনারা যা বলেন, আপনারা যেগুলো বলেন সেগুলোর সঙ্গে অন্য কোনো মত, ভিন্ন মত পোষণ করার কোনো জায়গা নেই, কারণ রাজনীতির ময়দানে এই ধরনের যে ভাষা প্রয়োগ হয়েছে, এই ধরনের যে বাক্য প্রয়োগ হয়েছে, এইটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে রাজার যুদ্ধ হবে আর উলুখাগড়ার প্রাণ কি করে যাবে? ভোটের ময়দান গরম করতে কোন নেতা তিনি দাঁড়িয়ে বললেন যে বদলাও হবে, তার দায় কি করে তৃণমূল স্তরের নেতা কর্মীদের উপর পড়তে পারে? কোনো সমস্যা হবে না। আমি আসবো স্নেহাশিস বাবু, এই মুহূর্তে নওসাদ আমাদের সঙ্গে রয়েছেন, আমি প্রত্যেকের কাছেই আসবো। আমরা তো বলছি যে যারা কোর্টে গেছে, আমরা ঘরে ঢুকতে পারছি না, তারা ঘরে যাক, কোনো সমস্যা হবে না। আমি আসবো। নওসাদ আমাদের সঙ্গে রয়েছে। নওসাদ, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলা এবং আমার সোজাসুজি স্বর্ণালীতে। নওসাদ, আপনার কাছে প্রশ্ন যে আপনি জয়ী বিধায়ক এবং সংযুক্ত মোর্চার একমাত্র জয়ী বিধায়ক, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি আপনার কেন্দ্রে বাড়ি ভাড়া পাচ্ছেন না, মানে এটা কি করে সম্ভব হলো? আপনি কি বাড়ি ভাড়া নিতে গিয়েছেন? আপনাকে তৃণমূল কংগ্রেসের কেউ কি বাধা দিয়েছে? কি কারণে আপনাকে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে না? কি তার আসল কারণটা কি? আমার সামনে আমাকে প্রকাশ্যে খুন করে দেবে, দ্বিতীয়বার ভাঙড়ে আসবে, এই ধরনের মন্তব্য করেছিল। তাই জন্য আমি একটু আতঙ্কিত আছি। তারপরেও
তারপরেও আমি যখন ভাঙড়ে থাকার জন্য ভাঙড়বাসী আমাকে ভোট দিয়েছে এবং তাদেরকে বলেছিলাম তাদের সুখ দুঃখে আমি থাকবো ভাঙড়বাসীর পাশে, সেই জন্য আমি বিভিন্ন জায়গায় আমার যারা দায়িত্বশীলের আছে তাদের মাধ্যমে যখন বাড়ি ভাড়ার কথা বলছিলাম, বিভিন্ন সময় আমাকে পাঠিয়েছে যে এটা আপনার এই বাড়িটা দেখা হচ্ছে, এটা দেখা হচ্ছে, সকালে জানিয়েছে বা তারপরের দিন আবার খবর যাচ্ছে যে বাড়ির মালিক বলেছে আমি বাড়ি দিতে পারছি না। কেন? কিছু বাড়ির মালিক এটাও বলে ফেলেছে যে আমি যদি বাড়ি ভাড়া দিই তাহলে আমাকে নামে মিথ্যা কেস আসতে পারে, আমার বাড়ি ভাঙচুর হতে পারে, আমাদের ছেলেদেরকে বা আমাদের উপরে মারতে পারে। আমরা তখন প্রশ্ন করেছিলাম যে কারা এটা করছে, অবভিয়াসলি তখন বলেছে শাসক দলের লোক পক্ষ থেকে। তবে এটা যদি চলতে থাকে আমি আতঙ্কের মধ্যে আছি যে বাংলায় গণতন্ত্র তাহলে বিপন্ন হবে। কারণ হচ্ছে মানুষ গণতন্ত্রের বিরোধী হচ্ছে একটা বড় অলংকার, সেটাকে যদি মিটিয়ে দেওয়া হয় তাহলে এটা খারাপ জিনিস। কিন্তু এই পরিস্থিতিতে সেনাশিস বাবু আমাদের বিধানসভা অর্থাৎ জাঙ্গিপাড়ার উনি বিধায়ক, সত্যি অত্যন্ত উনি মানে ভদ্র মানুষ, উনি প্রতিহিংসা রাজনীতি পছন্দ করে না। কিন্তু দুঃখের বিষয় সেনাশিস বাবুর মতো তার বাকিগুলো তো নয়। বিশেষ করে যে আপনি দক্ষিণ চব্বিশ পরগনা আপনি দেখুন সেখানে কিরকম প্রতিহিংসা চলছে। আমাদের আইএসএফ করার জন্য বাড়ি পুড়িয়ে দিয়েছে এবং তাকে রীতিমতো ডাকছে যে তুই এসে মুচটেকা দিয়ে বল যে তোর বাড়ি পোড়ায়নি, তোর আইএসএফ এর লোকেরা। কিন্তু আপনাদের তো শরিক দল বামেরা বিভিন্ন সময় বলেছে যে এই সব কিছু ঘটছেই না, শুধুমাত্র বিজেপি কিছু ফেক ভিডিও ছড়াচ্ছে, এরকমও বলে বেড়াচ্ছে। তখন কে কি বলে বেড়াচ্ছে সেটা না আমি নিজে উইটনেস হচ্ছে, আমি সেটা আপনাদের শরিক দলের তরফ থেকে কতখানি সমর্থন পেয়েছেন আপনারা? শরিক দল কতটা আপনাদের পাশে দাঁড়িয়েছে এই সময়? দেখুন, শরিক দলের মধ্যে যেহেতু বামেদের মধ্যে একাধিক দল আছে, কংগ্রেস ছিল, সেই জন্য যতটা পাওয়ার প্রয়োজন সেরকম ভাবে সবাই এগিয়ে আসতে পারছে না। তবে লাস্ট কয়েকটা দিন দেখেছি অ্যাক্টিভিটি খুব বেশি দাঁড়িয়েছে শরিক দলেরা। আশা করছি এরকম এই অ্যাক্টিভিটি যদি প্রথম দিক থেকে হতো তাহলে টোটাল বিরোধীরা কিন্তু এতটা আক্রান্ত হতো না। কিছুক্ষণ আগে স্নেহাশী বাবুর সঙ্গে কথা হচ্ছিল, স্নেহাশী বাবু বলছিলেন যে যারা ভোটের ময়দানে গরম গরম বক্তৃতা দেন সেক্ষেত্রে কোথাও তার আগে থেকে কোথাও এই প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল। আমার আপনার কাছে বক্তব্য, যদি আমাদের সঙ্গে সৃজনও রয়েছেন, যে আপনারা কি ভোটের ময়দানে সেরকম কোনো গরম গরম বক্তৃতা দিয়েছিলেন যে তার পরিণতি আপনাদেরকে ভুগতে হচ্ছে? শুধুমাত্র ভোটের ময়দানে আমরা এমন কোনো বক্তব্য দিইনি যেটা সংবিধান বিরোধী। আর সংবিধান বিরোধী যে বক্তব্য যেগুলো দেওয়া হয়নি সেগুলো গরম ঠান্ডার কোনো ব্যাপার নয়। মানুষকে আমরা বুঝিয়েছিলাম যে মানুষকে আমরা বিকল্প একটা রাজনীতির কথা বলছিলাম, কিন্তু মানুষ অ্যাকসেপ্ট করেনি। আমাদের ছিল মানুষকে অ্যাপ্রোচ করা, যে গরম বা ঠান্ডার ব্যাপার ছিল না, অ্যাপ্রোচ করা, কিন্তু সে অ্যাকসেপ্ট করেনি। আমাদের সেনাটি যাদের মানে পার্টিকে অ্যাকসেপ্ট করেছে তার জন্য আমরা স্বাগত জানিয়েছি। কিন্তু যখন ঘর ভাড়া পেলেন না, আপনার বক্তব্য হচ্ছে বাড়ির মালিক আপনাকে ঘর ভাড়া দিতে চাইছেন না। উনি বলছেন যে উনি ঘর ভাড়া দিলে ওনাকে বিভিন্ন কেসে ফাঁসিয়ে দেওয়া হবে, ওনাকে শাসক দলের তরফ থেকে হুমকি দেওয়া হচ্ছে। এই বিষয়টা আপনি লোকাল থানায় জানিয়েছেন, কোথাও জানিয়েছেন অভিযোগ? না, আমি লোকাল থানায় জানাইনি, কারণ লোকাল থানায় এই বিয়ের আগে পর্যন্ত অনেক বিষয় আমাদের জানানো হয়েছিল। আমাদের থানার সামনে চেক করছে, অফিসারের সামনে দাঁড়িয়ে, সেখানে অফিসাররা দাঁড়িয়ে আছে, সেখানে চেক করছে, কোনো প্রতি উত্তর পাওয়া যায়নি এবং সেরকম লিগ্যাল অ্যাকশনে নেয়নি। ডিএম অ্যাক্ট চলছে, সেখানে থানার সামনে দাঁড়িয়ে আমার গাড়ি ঘিরে ধরে আমার গাড়ি ভাঙচুর করার চেষ্টা চালাচ্ছিল, আমাকে মারধর করার চেষ্টা চালাচ্ছিল, তার এগেনস্টে কোনো অ্যাকশন নেয়নি। এটা তো বলবে এটা ফলস বলে উঠে যেতে হবে। তারপরেও এই চেষ্টাগুলো কারা চালিয়েছিল? ভাঙড়ের সামনে মানুষের পাশে থাকবো এবং কাজ করবো, ওখানে আশা করছি বাড়ি পাবো আমি। কাদের বিরুদ্ধে অভিযোগ? মানে শাসক দলের তরফে আপনি বললেন যে অভিযোগ রয়েছে, সেক্ষেত্রে সেখানে কারা রয়েছেন? আরাবুল ইসলাম রয়েছেন? দেখুন, একাধিক নেতা আছে, কেউ তো প্রকাশ্যে আসছে না, প্রকাশ্যে থেকে আসছে না। আরাবুল্লাহ বলুন আর কাইজারদা বলুন, প্রকাশ্যে কেউ আসছে না। তারা তাদের হয়তো নিচের লেভেলের নেতাগুলোকে দিয়ে পাঠিয়ে এগুলো হুমকি দিচ্ছে। প্রকাশ্যে যখন আসছে না, আমি তাদের নাম দিতে পারছি না। যখন প্রকাশ্যে কারো জড়িত থাকবে অবশ্যই তাদের নাম বলবো মিডিয়াতে এসে। আপনাকে এলাকায় না ঢুকতে দিয়ে ওদের লাভটা কি হবে সেক্ষেত্রে? আপনার কি মনে হয়? দেখুন, আমি যখন গিয়েছিলাম ভাঙড়বাসীর কাছে আমি একটা কথা বলেছিলাম, যে ভাঙড়ে এই যে হিংসা রাজনীতি বন্ধ করে শান্তি রাজনীতি হবে। ভাঙড়বাসী অত্যন্ত শান্তিপ্রিয়। আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, ভাঙড়ে আমরা জানি যে ভাঙড় মানে সন্ত্রাস জায়গা, গুলি বন্দুক পিস্তলের জায়গা, কিন্তু ভাঙড়ের একটা ইতিহাস আছে। ভাঙড়ে আজকের ডেটে দেখতে পাবেন কম বেশি 100টা সোনার দোকান আছে, আর যে সোনার দোকানের মধ্যে প্রায় 95টা সোনার দোকানে নিরাপত্তা রক্ষী ছাড়াই চলছে। এর থেকে একটা বড় প্রমাণ ভাঙড়বাসী কত শান্তিপ্রিয়, মানুষকে ব্যবসা করার সুযোগ দিচ্ছে। কিন্তু কিছু ছাত্র শ্রেণী মানুষের জন্য, যারা স্বার্থ কায়েম করার জন্য এই ভাঙড়ের নামে মিথ্যা চাক লাগিয়ে রেখে দিয়েছে এবং ভাঙড়ে যে জমিগুলো আছে সেগুলোকে
প্রমোটারদের হাতে দিয়ে বা বড় বড় কোম্পানিতে বিক্রি করছে। এখান থেকে কম দামে মিষ্টি জমিগুলো 2 লাখ টাকা বিঘে নিয়ে বিক্রি করছে, হয়তো মানে 2 লাখ টাকা কাঠাতে বিক্রি করছে। এই যে সাম্রাজ্য চালাচ্ছে, অবভিয়াসলি এটাকে আমি বন্ধ করবো। ওখানে গিয়ে গরিবের জমি জোর জবরদস্তি যারা নিচ্ছে, কানে বন্দুক থেকে সই করাচ্ছে, সেগুলো বন্ধ হবে। এবং গরিবের যে টাকাগুলো আসছে, বিধবা ভাতা থেকে শুরু করে বিভিন্ন ফান্ডের টাকা, স্টেট গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের যে টাকা আসছে, যে লুটপাট হচ্ছে, এগুলো অবশ্যই বন্ধ করবো। সেই জন্য ওরা আতঙ্কিত, এবং আতঙ্কিত হওয়ার জন্য আমাকে চেষ্টা আব্বাসকে জানিয়েছেন আপনি? আব্বাসকে জানিয়েছেন? কি আব্বাসকে জানিয়েছেন আপনি? আপনাদের তরফ থেকে কি প্ল্যান এখন? তবে তার আগে আরো একটা কথা জানিয়ে রাখি আমি নওসাদ, আজকে যখন এই ঘটনার সামনে আসে আপনার এই অভিযোগের পর, আমরা ফোনে যোগাযোগ করেছিলাম শওকত মোল্লার সঙ্গে। তিনি আমাদেরকে রিয়াকশন, রিপাবলিক বাংলাকে রিয়াকশনে তিনি বলেছেন যে তিনি দরকার পড়লে তার বাড়িতে আপনাকে রাখতে পারবেন, এতটা পর্যন্ত উনি সহযোগিতা করতে পারেন। কি বলেছেন একবার বলুন? শওকত মোল্লা বলেছেন যে প্রয়োজন পড়লে উনি আপনাকে ওনার বাড়িতে রাখবেন, এতটাও সহযোগিতা করতে পারেন উনি। শওকত মোল্লা রিপাবলিক বাংলাকে বলেছে আজকে। আচ্ছা, ওনার প্রস্তাবকে আমি সম্মান জানিয়ে বলছি, উনি আমাকে ওনার বাড়িতে রাখবে, খুব ভালো কথা, ধন্যবাদ জানাচ্ছি নাকি। আমি রিকোয়েস্ট করবো ক্যানিং বিধানসভায় যে সমস্ত বাড়ি ছাড়াগুলো আছে তাদেরকে বাড়িতে ফিরিয়ে নিক প্রথমে, তারপর দরকার লাগলে ওনার বাড়ি আমি থাকবো অবশ্যই। কিন্তু তার সাথে সাথে আমি ওনাকে একটা অনুরোধ করবো, যখন আপনি আপনার বাড়িতে রাখার জন্য আমাকে এত বড় অফার করছেন, আমি মিডিয়ার মাধ্যমে বলবো, আপনাকে আমি এক সপ্তাহের মধ্যে আপনি আমাকে একটা ভাঙড় বা ঘটপুকুরের মধ্যে একটা থাকার ব্যবস্থা করে দিন। আমি সামনে বৃহস্পতিবারে সন্ধ্যার পরে আমি শওকত মোল্লা স্যারকে ফোন করব যে আমার জন্য আপনি কি ব্যবস্থাটা করে দিয়েছেন। আমি মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিচ্ছি, তাহলে জানবো ওনার কতটা এই কথার সাথে বাস্তবের মিল আছে। আচ্ছা, এই মুহূর্তে রিপাবলিক বাংলার মাধ্যমে উনি আবেদন করছেন যে 1 সপ্তাহ সময় তিনি দিলেন শওকত মোল্লাকে। আমার কাছে সেই রয়েছে ফোন, আমি কিছুক্ষণ পর চেষ্টা করবো আপনাকে শোনাবার। তিনি 1 সপ্তাহ সময় দিলেন। আচ্ছা, ফোনটা রেডিও রয়েছে, আমি একবার শুনিও নি আজকে। আমি সৃজন আপনার কাছে আসবো, একটু আপনাকে মানে ক্ষমা চেয়ে নিচ্ছে, একটু দেরিতে আসছি বলে। সৃজন এবং সব্যসাচীর কাছে আসছি, তার আগে আমি শওকত মোল্লা, আজকেই তিনি তার সঙ্গে কথা হয়েছে আমাদের, তিনি এটি কি বলেছিলেন একবার শুনে নেবো একবার ঝট করে। মানুষ এদের দিক থেকে আতঙ্ক, বিভিন্ন ভাবে যেভাবে মানে ফুরফুরা শরীফের নাম করে যেভাবে মুসলিম সম্প্রদায়কে বিভাজন করার যে চক্রান্ত ষড়যন্ত্র করেছিল বিজেপির হাতটাকে শক্তিশালী করার জন্য, মানুষ এদেরকে সেই কারণে ঘৃণা করছে। কিন্তু একটি আসন তো উনি জিতেছেন, এবং সেই নিজের আসন, যেটা আসনেই ওই অঞ্চলে তিনি বাড়ি ভাড়া পাচ্ছেন না, এটা কি খুব একটা কাম্য? তাকে তো মানুষই ভোট দিয়ে জিতিয়ে এনেছে। আচ্ছা শোনেন, সেটা হচ্ছে তাহলে কি শাসক দলের দায়িত্ব কে কোন বাড়িতে থাকবে, কে ভাড়া পাবে, কে না পাবে, এ কথা পাবে, তাও কি আমাদের ঠিক করে দিতে হবে? উনি এক কাজ করুন, আপনার মাধ্যমে আমি বলি, আমার সঙ্গে যোগাযোগ করতে বলুন, ঘর বাড়ি ভাড়ার ব্যবস্থা করে দিচ্ছি আমি। আশা করি স্পষ্ট হয়ে গেল, ওনার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। আমি আসবো সৃজনের কাছে, সৃজনও রয়েছেন আমাদের সঙ্গে, সব্যসাচী রয়েছেন, যে প্রত্যেকেই শুনতে পেলেন যে উনি বলেছেন যে উনি ব্যবস্থা করে দেবেন, এবং একই কথা বলেছেন, আরও কথা বলেছেন যে মানুষ আপনাদেরকে পছন্দ করছেন না, এবং ভোটে জেতার পর কে কোথায় থাকবেন, কে কোথায় বাড়ি ভাড়া পাবেন, এটাও কি শাসক দলের দায়িত্ব? এই প্রশ্ন তুলেছেন তিনি। এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমি ফিরে আসবো। শওকত আমাদের সঙ্গে থাকুন, আমি সৃজন এবং সব্যসাচী দুজনের কাছে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে আমাকে, বিরতির পর ফিরে আসছি দুজনের কাছেই। আগে সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমি আর কোনো ভূমিকা না করে শুরুতেই চলে যাই সৃজনের কাছে। সৃজন এবং সব্যসাচী রয়েছেন আমাদের সঙ্গে, আমার একদমই কথা বলা হয়নি দুজনের সঙ্গে। সৃজন, যে ছবি দেখালাম আমি, একদিকে নওসাদের বক্তব্য রয়েছে, নিশ্চয়ই আপনি শরীর দল হিসেবে জানেন যে কি অবস্থা ভাঙড়ে, এবং তার পাশাপাশি শওকত মোল্লার বক্তব্য শোনালাম। কতটা এই নিয়ে লড়াইয়ে নামছেন আপনারা, কতটা সরব হচ্ছেন এই নিয়ে সৃজন? আমি অনেকক্ষণ পর সুযোগ পেয়েছি, আমার কথা শোনা যাচ্ছে কি? একদম শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দিলে ভালো। 1 নম্বর কথা হচ্ছে যে এই জিনিস আমাদের সাথে 2011 সালের, কেমন কি 2011 সালেরও কিছুদিন আগে থেকেই হয়ে চলেছে। সিপিএম ডালকুত্তা, সিপিএম কে পিটিয়ে মেরে ফেলুন সাপের মতো, সিপিএম এর সাথে পরিবারের সন্তানের বিয়ে দেবেন না, তৃণমূলের সব একের পর এক নেতা মন্ত্রীদের এইসব রত্নখচিত বক্তব্য আমাদের মনে আছে। এবং এবারের ভোটের পরেও যা হয়েছে, 16 সালের ভোট, 14 সালের ভোট, ন্যাচারালি মানুষের দীর্ঘদিন ধরে তৃণমূলের এই যে আমরা বিজেপিকে সমালোচনা করি না, যে ওরা বলে অনেক সময় যে কেন্দ্রে ওদের সরকার আছে মানে সব জায়গায় ওদের সরকার চালিয়ে রাখতে হবে, তৃণমূলও সমালোচনা করে অনেক সময় ডাবল ইঞ্জিনের কথাটা। তৃণমূলও যে আসলে আদর্শগতভাবে এই জায়গায় বিজেপির থেকে খুব ডিফারেন্ট নয়। রাজ্যে সরকার ওদের আছে, সুতরাং সব এমএলএ কে ওদের দলে নিয়ে নিতে হবে কিনে,
এবং সব পঞ্চায়েত, সব পৌরসভায় ওদের লোক থাকতে হবে, না হলে ওরা কাজ করতে দেবে। এটা তৃণমূলের অ্যাটিটিউড, যেটা দীর্ঘদিন ধরে আমরা সবাই সাফার করেছি, এখন নওশাদ সাফার করছে। আমাদের কথা হচ্ছে যে তৃণমূলের প্রতিবাদ, আপনি দু একটা কথা বললেন, আমার একটু ক্ল্যারিফাই করা দরকার। নওশাদ সিদ্দিকী ওখানে একটা হিস্টোরিক লড়াই দিয়েছেন এবং তিনি যেভাবে জিতেছেন তা কুটিশ করার মতো যোগ্য। কোনো অবস্থাতেই, আই রিপিট, কোনো অবস্থাতেই আমরা নওশাদ সিদ্দিকীকে সহযোগিতা বা আইএসএফ কে সহযোগিতা না করার জায়গায় নেই। আমরা ওদের সহযোগিতা করতে চাই। আমরা কিভাবে পাশে আছি, সহযোগিতা করছেন? আপনারা বললেন শুরুতে কি তৃণমূলের যে এই ধরনের পরিচয়, এটা অনেক আগেই পাওয়া গিয়েছে। তৃণমূলের ক্ষেত্রে যদি এই পরিচয় আগেই পাওয়া গিয়ে থাকে, তাহলে তার জন্য আপনাদের এই শরিক দলকে পাশে থাকার জন্য কি করেছেন এখনো পর্যন্ত? যে বিজেপির বিরুদ্ধে আপনারা সবসময় সরব হন, যখন এই প্রতিহিংসা ভোট রাজনীতি শুরু হলো, বামেদের তরফ থেকে বলা হলো যে অনেক জায়গায় বিজেপি নাকি ফেক ভিডিও ছড়াচ্ছে, কিন্তু বামেদের শরিক দল যেখানে মার খাচ্ছে, ঘর ভাঙছে, সেখানে বামেদের কোন নেতারা কোন কোন জায়গায় গেছেন একটু বলবেন আমাকে? আচ্ছা, আপনার হয়েছে, তাহলে আমি একটু বলবো, প্লিজ। থ্যাংক ইউ। সেটা হচ্ছে যে নওশাদ সিদ্দিকী নিজেও একটু আগে বললেন যে গত কয়েকদিন হলো বামপন্থীদের বা শরিকদের অ্যাক্টিভিটিস বেড়েছে ইত্যাদি। গতকাল সিপিআইএম এর দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির সম্পাদক শ্রমিক লাহিড়ী, যে জেলার মধ্যে ভাঙড় পড়ে, শ্রমিক লাহিড়ী ফেসবুকে লিখেছেন, তিনি বিভিন্ন এই ধরনের প্রশ্নের মুখে তিনি লিখেছেন যে অনেক ক্ষেত্রে গোপনে কর্মীদের কাছে সাহায্য পাঠাতে হচ্ছে, এমন পরিস্থিতি, যাওয়া যাচ্ছে না, গেলে আরো আক্রমণের সম্মুখীন হবেন কর্মীরা, একটা টোটাল ললেসনেস চলছে, এই জায়গায় আমাদের কারো কোনো বিরোধ। প্রশ্নটা হচ্ছে, আপনি যেটা গন্ডগোল করছেন সেটা হচ্ছে আপনার প্রশ্নের মধ্যে যে ইঙ্গিতটা আছে যে আমরা বামপন্থীরা বিজেপিকে গাল দিচ্ছি কিন্তু আসলে আক্রমণ করছে তৃণমূল, এইটা সবটা বাস্তব নয়। আমরা তৃণমূলের বিরুদ্ধে এতদিন লড়াই করেছি বলেই তো আজকে দাঁড়িয়ে যারা আইএসএফ কে জিতিয়েছেন, একসাথে লড়াই করেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে, তাদের ভাঙড়ে আক্রান্ত হতে হচ্ছে। উল্টো দিকে বিজেপি, তারা এতদিন যখন বামপন্থীদের উপর আক্রমণ হয়েছে, তারা টু শব্দটি করেনি, তারা ট্যাসিট সাপোর্ট দিয়ে গিয়েছে তৃণমূলকে পশ্চিমবঙ্গে গত 10 বছরে তাদের সৃজন, আপনারা এমন দলের সঙ্গে তুলনা করছেন, বিজেপি কতদিন প্রাসঙ্গিক বাংলার রাজনীতিতে, আর আপনারা কতদিন প্রাসঙ্গিক বাংলার রাজনীতিতে? যে দলের ব্যাপারে বলছেন আপনারা, সেই দলের মানে দলের নেতাদের গাড়ি ভাঙচুর থেকে শুরু করে তারা সবথেকে সমালোচিত হওয়ার পরও কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপিরই ছুটে এসেছে। আপনাদের কোনো কেন্দ্রীয় নেতৃত্ব শরিক দলের পাশে দাঁড়ায়নি। আপনাদের তো প্রতি মুহূর্তে ভাঙন। এখানে সাইবারি নিয়ে কেউ টুইট করছে, কেউ অন্য বিষয় নিয়ে টুইট করছে, নিজেদের মধ্যে হাজার খানেক মতামত, কোথায় শরিক দলের পাশে দাঁড়াবেন আপনারা? কে আমাদের সঙ্গে রয়েছে? আপনার মনে পড়বে যে প্রথম যখন ভোট পরবর্তী হিংসার ছবি সামনে এলো, প্রথম আপনাদের দলের তরফ থেকে বিভিন্ন লোকজন টুইট করে, ক্যান্ডিডেট তারা টুইট করে বলছেন আমাদের কোথাও কোনো পার্টি অফিস জ্বালানো হয়নি, এ সমস্ত বিজেপির ফেক ভিডিও। মানে কাদের বিরুদ্ধে লড়াই আপনাদের? বিজেপির বিরুদ্ধে লড়াই, তৃণমূলের বিরুদ্ধে লড়াই, শরিক দলের বিরুদ্ধে লড়াই, কার বিরুদ্ধে লড়াই? আপনি সাংবাদিক না বিজেপি? যদি সাংবাদিক হন আমাকে একটু বলতে দিন। থ্যাংক ইউ। আমাকে উত্তরটা দেওয়ার সময়টুকু দিতে হবে। এটাও চিরাচরিত চিরপরিচিত, কারণ আপনাদের বিরুদ্ধে কিছু বললে আপনারা সেখানে সঙ্গে সঙ্গে এটা দাগিয়ে দেবেন। আপনি আমাকে উত্তর দিতে দিচ্ছেন না। আপনি তো বেসিক ডেমোক্রেটিক নর্ম আমাকে পালন করতে দেবেন। আমি আপনাকে ডাকিনি, আপনি আমায় ডেকেছেন। থ্যাংক ইউ। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে বিজেপি যেটা করছে এতদিন ধরে পশ্চিমবাংলায় টানা, আই স্টিক টু ইট, এতদিন ধরে পশ্চিমবাংলায় এই আক্রমণ বামপন্থীরা ফেস করেছে, কংগ্রেস ফেস করেছে, এখন আইএসএফ তুলনামূলকভাবে নতুন দল, তারা আত্মপ্রকাশ করার পরে নওশাদ সিদ্দিকী, আমি আবার বলছি, কুর্নিশ করার মতো লড়াই করে জিতেছে। লাইনটা মানে বুঝলাম না, বিজেপি যা করেছে তার ফল ভোগ করেছে এতদিন সিপিএম, এখন তৃণমূল, এখন আমরা। না, ভুল বুঝছেন। এইজন্যই বলতে দিন, শুনুন। আমি বলছি তৃণমূলের আক্রমণ এতদিন আমরা সকলে ফেস করেছি। বিজেপি যতদিন আমরা এই আক্রমণ ফেস করছিলাম, বিজেপি আমি যোগাযোগ করার চেষ্টা করবো সৃজনের সঙ্গে। সৃজন, যদি আমাদের একটু টেকনিক্যাল টিম দেখেন, আমি সৃজনের কাছে আসছি। সব্যসাচী আমাদের সঙ্গে রয়েছে, সব্যসাচী চট্টোপাধ্যায়। সব্যসাচী বাবু, কি বলবেন আপনি? মানে এই ঘটনা যখন ঘটছে, কোন আজকে আইনের দ্বারস্থ হয়েছে বিজেপি আইন ঘর ছাড়াদের ঘরে ফেরাবার জন্য, সেখানে? হ্যাঁ বলুন সব্যসাচী বাবু। আমি তো একজন আইনজীবী এবং আমার রাজনৈতিক পরিচয় নির্দিষ্টভাবে আছে, কিন্তু আমি তো গণতন্ত্র এবং সংবিধানের কথাটা আপনাদের কাছে বলবো। 2রা মে থেকে ভাঙড় কেন্দ্র থেকে অন্তত পক্ষে 100-র বেশি মানুষ আমাদেরকে ফোন করেন, তারা আক্রান্ত হন, এবং সেক্ষেত্রে আমাদের মতন আইনজীবী যাদের সঠিক নির্দিষ্ট রাজনৈতিক পরিচয়ও আছে,
সেই পরিচয় নিয়ে তাদের পাশে থাকবার জন্য যেটা করার সেটা আমরা করি। যেটা সৃজন ভট্টাচার্য বলবার সময় বলছিলেন যে কথাটা, যে আসল জায়গাটা যেটা হয় সেটা এখানে যারা রাজনীতির প্রতিনিধি যারা আছেন সরাসরি তারাও বলতে পারবেন, যে কোনো একটি জায়গায় যখন লোকাল স্তরে গন্ডগোলটা ঘটে, নেতৃত্ব পৌঁছে যাওয়াটা একটা বিষয় ঘটতে পারে, কিন্তু নেতৃত্ব যখন চলে আসবেন সেই মানুষটিকে এই ভাঙড়ের মতন জায়গায়, একজনের নাম বলছিলেন না এই মোদার শাহ বলে, স্নেহাশিস বাবু অত্যন্ত ভদ্রলোক, স্নেহাশিস বাবুর সাথে মোদার শাহ তুলনা করা যাবে না। একদম। জানেন এই মোদার শাহ যখন ভাঙড়ে বিকাশ ভট্টাচার্য প্রার্থী হয়েছিলেন লোকসভা ভোটে প্রচার, আইনজীবী, সকলের পরিচিত আইনজীবী, সেই জায়গায় ভোগালী 2 পঞ্চায়েতে তখন তিনি বলছেন যে এখানে যারা বামপন্থীদের হয়ে খাটবে তাদেরকে আমরা কোন রকম ভাবে সরকারি যা সুযোগ সুবিধা আছে আমরা দেব না। একদম। এই যে জায়গাটা করে দিচ্ছে এবং তারপর যখন নেতৃত্ব চলে আসবে তারপর কি ঘটবে জানেন তো, তাদের রাত্রিবেলা গিয়ে তাদেরকে অত্যাচারটা তাদের বাড়ির উপরে হবে। ঠিক। সেই জন্য কিছুটা ট্যাকটিক্যালি তাদের সাথে যোগাযোগ করতে হয়। এটা স্বাভাবিকভাবেই আইনের কিছু কিছু ট্যাকটিক্স থাকে, স্ট্র্যাটেজি থাকে এবং আইনত সেই পদক্ষেপ নিতে হয়। এবার যে জায়গাটা আমি বলি সেটা হচ্ছে যে কেন থাকবে, কেন বামপন্থী, বিজেপি, আইএসএফ, আসল কথাটা হচ্ছে এই যে একটু আগে বললেন যে ভদ্রলোক ওই যে আমার কাছে আসুন, এটাই তো গণতন্ত্রের সবচেয়ে তো ঔদ্ধত্যের কথা। কেন ওনার কাছে যেতে হবে বলুন তো? একটা ঘর ভাড়া নেবার জন্য তৃণমূলের একজন বড় নেতার কাছে পৌঁছতে হবে, আমি একটা ঘর ভাড়া চাইছি। এই পরিস্থিতিটা কেন হবে? মানে বিরোধীদের যতটুকু নৈতিক অধিকার, সেই অধিকারটুকু রাখা যাবে না। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, আমি মানে খুব বিনীতভাবে বলছি, স্নেহাশিস বাবু আমাদের সঙ্গে রয়েছেন, আপনি বলছিলেন যে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু বাম আমলে বিরোধিতা কিন্তু করা গেছিল। বাম আমলে কিন্তু বিরোধীরা তাও বিরোধিতা করতে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হতো না। কিন্তু এই সময় দাঁড়িয়ে যে ট্র্যাডিশন চলছে, ট্রেন্ড চলছে, এখানে তো বিরোধী শূন্য হয়ে যাবে। এরপর কেউ থাকবে না, না সংযুক্ত মোর্চা, না বিজেপি, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস শাসক দল থাকবেন। এই ট্র্যাডিশনে চলছে। বলতে দেবেন। আচ্ছা, আমি আসছি, আমাদের সময় একদম শেষ, খুব সংক্ষেপে আমি সবার কাছে যাব। সৃজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাকে একটু শেষ করতে দেবেন, আমাকে শেষ করতে দেবেন। একটা নওশাদ সিদ্দিকীর পাশে আছি, সর্বশক্তি নিয়ে আছি, কিন্তু বিজেপির সাথে আমাদের ইকুয়েট করবেন না। বিজেপি এই একই জিনিস ত্রিপুরায় করেছে। কতদূর খারাপ বিজেপি হলে এত অত্যাচারের পরেও মানুষ বিজেপির পরিবর্তন হিসেবে তৃণমূলকে ভেবে নিয়েছে, সেটা বিজেপির ভাবা উচিত। আমরা আমাদের লড়াই, আইনগত লড়াই, রাস্তায় নেমে লড়াই, নওশাদ সিদ্দিকীদের সাথে দাঁড়িয়ে একসাথে করবো ভাঙড়ের মানুষের পাশে। নিঃসন্দেহে একসঙ্গে তো করাটাই বাঞ্ছনীয়, যদিও সেক্ষেত্রে সেই কারা কারা কোন কোন নেতারা, শীর্ষ নেতৃত্বরা তারা আসছেন, পাশে থাকছেন জোটের জন্য, সেটাও সেদিকে নজর থাকবে। আমাদের সময় একদম খুব অল্প। আমি খুব সংক্ষেপে একবার স্নেহাশিস বাবুর কাছে এবং একবার কেয়ার কাছে যাবো। কেয়া, কি বলবেন খুব সংক্ষেপে? আমি আপনাকে শুরুতেও বলেছি, বামেদের তরফে যিনি বললেন তিনি চমৎকার মনোমোহিনী বক্তব্য, তাদের যেরকম দেখে একদম এক লাইনে সেটা বললেন। কিন্তু অন্যদিকে আমরা যেটা ফেস করছি একদম গ্রাউন্ডে, আমরা তো তাত্ত্বিক কথা বলতে পারবো না ওনার মতন। আমরা যেটা গ্রাউন্ড রিয়ালিটি ফেস করছি, শুধুমাত্র নওশাদ তো বললেন বাড়ি ভাড়া। আমি আপনাকে শুরুতেও বললাম এই ইয়াস বিপর্যয়ের পরে যারা ভারতীয় জনতা পার্টি ত্রাণ নিয়ে পর্যন্ত রাজনীতি হয়েছে, তারা ত্রাণ পাচ্ছেন না, ঠিক, টিকা, তারা টিকা পর্যন্ত পাচ্ছেন না। অর্থাৎ বেঁচে থাকার যে মৌলিক অধিকার, খুব ন্যূনতম মৌলিক অধিকার স্বর্ণালী, সেটা পর্যন্ত তাদের বঞ্চিত করা হচ্ছে। এটা কখনো কাঙ্ক্ষিত নয়। স্নেহাশিস বাবু, আমি জাস্ট এক লাইনে যদি স্নেহাশিস বাবু শেষ করেন। তৃণমূল কংগ্রেসের একদম এই নীতি তো ভয়াবহ, ভয়ঙ্কর। এটা কি স্নেহাশিস বাবু এক লাইনে প্লিজ, হ্যাঁ শেষ করতে হবে আমাকে। এবার কি বলছি আমি বলছি, আমাকে একটু থামুন, আমি বলি। এবার আমার দুটো কথা, একটা হচ্ছে আমি সৃজন বাবুকে বলবো যে এই যে জোট হয়েছিল না, সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ এর জোট হয়েছিল, এই আফটার ইলেকশন ভোটের রেজাল্ট বেরোনোর পর সিপিএম পার্টি যে পোস্টমর্টম করছে, তার সেই পোস্টমর্টমের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে যে তারা নেতৃত্বে আইএসএফ কে নেওয়াটা সঠিক হয়েছে না ভুল হয়েছে। ঠিক ঠিক। তাহলে তারা কি করে একসাথে জোটবদ্ধভাবে থাকবে? একদম সময় নেই, একদম সময় নেই, অন্যদিকে চলে যাচ্ছে। আমরা বিষয় থেকে সরে আসছি। প্রত্যেককে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই নিঃসন্দেহে জোট নিয়ে আরো একদিন আলোচনা হবে। আমি সেদিকে সৃজন এবং স্নেহাশিস বাবু দুজনকেই ডাকবো। তবে আপাতত সময় একদম শেষ, একটা ছোট্ট বিরতি নিয়ে আমি আলোচনা শেষ করছি। বিরতির পর ফিরে আসছি একদম অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। সঙ্গে থাকুন। শুধুমাত্র একটা ইস্যু নয়, আরো কিছু দিনভর গুরুত্বপূর্ণ ইস্যুর দিকে নজর রাখতে হয়। আমি কথা দিয়েছিলাম এবং সেরকমই কিছু গুরুত্বপূর্ণ ইস্যুর দিকে নজর রাখছি। ভোট পরবর্তী হিংসার ঘটনা, এবার কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টের।
কেন্দ্রীয় মানবাধিকার কমিশনকে সাহায্য করতে রাজ্যকে নির্দেশ এবং নির্দেশ অমান্য করলে কিন্তু এরপর আদালত অবমাননার দায় পড়তে পারে রাজ্য। কি প্রতিবেদন দেখে নেওয়া যাক। রাজ্যে ভোট পরবর্তী হিংসা নেই, বৃহস্পতিবারই এই দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার ভোট পরবর্তী হিংসার প্রমাণ রয়েছে বলে জানালো কলকাতা হাইকোর্ট। এদিন মামলার শুনানিতে বিচারপতিরা বলেন, ভোট পরবর্তী হিংসার অভিযোগ স্বীকারই করেনি রাজ্য। আদালতের কাছে বেশ কয়েকটি ঘটনার তথ্য প্রমাণ রয়েছে। পুলিশ আইন অনুযায়ী কাজ করছে না। অভিযোগ উঠলে রাজ্য চুপ করে বসে থাকতে পারে না। অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হয়েছে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিচারপতি হরিশ টন্ডন বলেন, রাজ্য বলছে পদক্ষেপ করা হয়েছে, তবে কার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে সেটাই স্পষ্ট নয়। ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া পদক্ষেপ করেছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, ঘর ছাড়াদের ঘরে ফেরাতে কমিটি। হাইকোর্টের নির্দেশে কমিটি গঠন হয়েছে। সেই কমিটিতে কেন্দ্র ও রাজ্যের মানবাধিকার কমিশন রয়েছে। কমিটিতে রয়েছেন রাজ্য লিগ্যাল সার্ভিসের প্রতিনিধিরাও। রাজ্যের বিভিন্ন জায়গা ঘুরবে কেন্দ্রের মানবাধিকার কমিশন। এনএইচআরসি কে সাহায্য করবে রাজ্যের মানবাধিকার কমিশন। কেন্দ্রের মানবাধিকার কমিশন আদালতে রিপোর্ট জমা দেবে। নির্দেশ না মানলে রাজ্যকে আদালত অবমাননার দায় পড়তে হবে। পোস্টপোল ভায়োলেন্স নিয়ে আমরা বারবার বলছিলাম যে পশ্চিমবঙ্গে চারদিকেই ভায়োলেন্স হচ্ছে, তাতে স্টেট বলছিল কোনো ভায়োলেন্স নেই, তো সেটা আজকে প্রুভ হয়ে গেল। স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটিসকে লাস্ট টাইম বলা হয়েছিল যে যত কমপ্লেন্টস আছে ওগুলো ওখানে ফরওয়ার্ড করতে। আজকে সেই স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি এসে কোর্টের কাছে 3000 থেকে উপরে কমপ্লেন্টস দিয়েছে। আর তিনি এখানে বলেছেন যে এখানে যে ধরনের ভায়োলেন্স হচ্ছে সবকটা ঘটনা এই রিপোর্টের মাধ্যমে বলা হয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন আগামী 30 জুন। দিল্লি সফরের প্রথম দিনেই কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেই কেন্দ্রীয় মানবাধিকার কমিশনকে রাজ্যের পরিস্থিতি ঘুরে দেখে রিপোর্ট জমা দেওয়ার কলকাতা হাইকোর্টের নির্দেশ যথেষ্টই তাৎপর্যপূর্ণ মত রাজনৈতিক মহলের। প্রিয়াঙ্কা রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। গতকাল থেকে খবরের শিরোনামে তমলুকের ছেলে দেবাশিস আচার্যের রহস্য মৃত্যু, এবং আজকে সেই মৃত্যুর প্রেক্ষিতে সিবিআই তদন্তেও দাবি জানালো তার পরিবার। ঠিক কি ঘটনা দেখে নিন। রহমান, অরূপ কর এবং পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে 2015 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্য জনসভায় চড় মেরে সংবাদ শিরোনামে এসেছিলেন তিনি। 6 বছর পর বৃহস্পতিবার তমলুকের 41 নম্বর জাতীয় সড়কের সোনাপাটিয়া টোল প্লাজা থেকে সংজ্ঞাহীন অবস্থায় দেবাশিসকে পড়ে থাকতে দেখা যায়। তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পথ দুর্ঘটনায় ছেলের মৃত্যু হয়েছে মানতে নারাজ পরিবার। পাগল হয়ে গেল আমার ছেলেটাকে, একটা কেউ কাজ দিল না, ছেলেটা কাজ দিল না গো, শুধু ছেলেটাকে ইউজ করেছে গো, আমার ছেলেটাকে কেউ একটা কাজ দিল না। সিবিআই তদন্তের দাবি করেছেন মৃত দেবাশিসের বাবা। এটা আমি কিছু বলতে পারছি না, এটা ওনারা প্রশাসনের দায়িত্ব, প্রশাসন যেটা দেখাবে সেটাই। না, আপনারা কি মানতে পারছেন যে এটা পথ দুর্ঘটনা হতে পারে? না 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 না। তো আপনারা কি সিবিআই তদন্তের দাবি করবেন? হ্যাঁ হ্যাঁ, 100 বার আমরা সিবিআই তদন্তের দাবি করছি। অ্যাক্সিডেন্ট তো নয়, আমার ছেলেটাকে মেরে দিয়েছে। আমার ছেলের হাতে বা গোটা বডি কিছু নেই, কোনো তদন্ত না, আমি সিবিআই তদন্ত হোক। আমার ছেলেটা তো চলে গেল, আমার ছেলেটা কি অপরাধ করছিল গো? ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মৃত্যুর কারণ নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী চাপানুতোর। এটা একটা দুর্ঘটনা হয়েছে, আকস্মিক দুর্ঘটনার ফলে যে ব্যক্তি কিছুদিন আগে অনেক ধরনের কথা বলছিলেন এবং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি জনসভায় আমাদের জেলায় একটা দুর্ঘটনা ঘটিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে হাত দিয়েছিলেন, তার আজকে রাস্তায় একটা পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। এই ঘটনার সঙ্গে আমরা কোনোভাবেই যুক্ত নই। বিজেপি এই ধরনের এগুলোকে নিয়ে রাজনীতি করছে, আমরা কোনো মৃত্যুকে নিয়ে রাজনীতি করতে চাই না। বিধানসভা ভোট পর্বে কনিষ্ক পণ্ডার সঙ্গে একটি ভিডিওয়ে সামনে আসেন দেবাশিস আচার্য। দেবাশিসকে পাশে বসিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে কটাক্ষ করতেও শোনা যায় কনিষ্ককে। চিনতে পারছো? 4 বছর পরে আসছো, এই সেই আমার ভাই। সেদিন তোমার গালে থাপ্পড় মেরেছিল, এবারে কিন্তু তোমাকে মারবে না।
শুক্রবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করা হয় ময়নাতদন্ত। গোটা প্রক্রিয়ার পূর্ণাঙ্গ ভিডিওগ্রাফিও করা হয়। রিপাবলিক বাংলা। বঙ্গ রাজনীতির যুযুধান দুই প্রতিপক্ষ, একদিকে মুকুল রায়, অন্যদিকে শুভেন্দু। কেউ কাউকে জমি ছাড়তে নারাজ, কিন্তু রেজাল্ট আলটিমেটলি ফল কি দাঁড়ালো দেখে নেন। কৃষ্ণনগরের উত্তরের বিধায়ক তিনি দল বদল করেছেন এবং নিশ্চয়ই আমরা আশা করব যে তিনি তার বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন। পদত্যাগ যদি কালকের মধ্যে না করেন তাহলে বুধবার দিন আমরা স্পিকারের কাছে লিখিতভাবে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার জন্য লিখব। মুকুল রায়ের ফুল বদলের পর দলত্যাগ বিরোধী আইন এ রাজ্যে কার্যকর করেই ছাড়বেন বলেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে রাজভবনের সামনে দাঁড়িয়ে শুভেন্দু বলেছিলেন বিধানসভার অধ্যক্ষকে চিঠি দেওয়া হবে। সেই মতো শুক্রবার বিধানসভার স্পিকারকে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর চিঠি স্পিকারকে, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করা হোক। কৃষ্ণনগর উত্তরের বিধায়ক পদ খারিজের আবেদন করছি, যত দ্রুত সম্ভব বিধায়ক পদ খারিজ করা হোক। শুভেন্দুর চিঠি নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল শিবির। নিজের ঘরের দিকে তাকাতে বলে শুভেন্দুকে কটাক্ষ তৃণমূলের, কারণ শিশির অধিকারী তৃণমূলের টিকিটে সাংসদ হয়ে বিজেপিতে যোগদান করেন। তার ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য হবে বলে দাবি তৃণমূলের। যদি শুভেন্দু অধিকারী দলত্যাগ বিরোধী সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকে, ওনার উচিত এদিক ওদিক না ঘুরে আগে বাড়িতে গিয়ে বাবাকে জ্ঞান দেওয়া। তার কারণ তার বাবা তৃণমূলের দয়ায়, মমতা ব্যানার্জির দয়ায় তৃণমূলের প্রতীকে লোকসভায় গেছিলেন আর এখন বিজেপিতে যোগ দিয়ে বসে আছেন। ফলে দলত্যাগ বিরোধী আইনটা আগে শুভেন্দুর বাবাকে শেখা। সরব বাম শিবিরও নির্বাচনী মামলা কিন্তু পেন্ডিং আছে, সে পেন্ডিং মামলাগুলি হাতে না নিয়ে, কারণ বারবার বিচারপতি পাল্টায় ওই যে এজলাস, তো সেখানে আমরা দেখেছি অনেক পেন্ডিং আছে। এবং বলতে পারি আমার একটা মামলা আছে, সেই মামলাটা এখন মধ্যে উঠছে না। দলত্যাগ বিরোধী আইন নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। কি আছে এই আইনে? দলত্যাগ বিরোধী আইন 1985-তে 52তম সংশোধনের মাধ্যমে সংবিধানের 101, 102, 190 ও 191 ধারা সংশোধিত হয়। ভারতীয় সংবিধানে যুক্ত হয় নতুন একটি তফসিল। নতুন যুক্ত হওয়া 10ম তফসিলে সাংসদ ও বিধায়ক পদ খারিজের কিছু শর্ত রাখা হয়। একটি দলের প্রতীকে নির্বাচিত কোনো সাংসদ বা বিধায়ক অন্য দলে যোগ দিলে, আগের দল ছেড়ে দিলে, দলের সিদ্ধান্ত অমান্য করে সংশ্লিষ্ট সভা অর্থাৎ লোকসভা বা বিধানসভায় ভোট না দিলে বা অন্য দলের পক্ষে ভোট দিলে দলত্যাগ বিরোধী আইনে তার সাংসদ বা বিধায়ক পদ খারিজ হবে। নির্দল হিসেবে নির্বাচিত কোনো বিধায়ক বা সাংসদ কোনো দলে যোগ দিলে তার সাংসদ বা বিধায়ক পদ খারিজ হবে। দলত্যাগ বিরোধী আইন নিয়ে দুপক্ষের তরজা চলছে। এই আইন কার্যকর হলে যে দুপক্ষের বিধায়ক সাংসদরাই অস্বস্তিতে পড়বেন তার বলার অপেক্ষা রাখে না। রিপাবলিক বাংলা। অন্যদিকে প্রকাশ্যে আরো একবার বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ। কৈলাশ বিজয়বর্গীর বিরুদ্ধে গো ব্যাক স্লোগান দিয়ে পড়ল পোস্টার। তৃণমূলের কংগ্রেসের সেটিং মাস্টার এমনটাও লেখা রইল সেই পোস্টারে। 200 আসন দখলের টার্গেট। বিধানসভা ভোটের আগে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছিল বিজেপি, কিন্তু ভোটের ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ তৃণমূল কংগ্রেস। ফলাফল ঘোষণার পরেই প্রকাশ্যে এসেছে দলের অন্দরের ক্ষোভ। টুইটে কেন্দ্রীয় এবং রাজ্য শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেখেছেন বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায়। হিন্দিভাষী কেন্দ্রীয় নেতা নেত্রীদের নিশানা করেছেন তিনি। নিজের অবস্থানে এখনো অনড় তথাগত রায়। আমি এই নির্বাচনের শোচনীয় ফলের জন্য কেডিএসএ অর্থাৎ কৈলাস, দিলীপ, শিবপ্রকাশ এবং অরবিন্দ এই একটা টিমকে দায়ী করেছিলাম। এই মে তারিখে আমি যে টুইট করেছিলাম তার যা বক্তব্য ছিল সেই বক্তব্য থেকে আমি সরছিও না এবং সে বক্তব্যের ওপরেও আমি কিছু বলছি না, তা অতিরিক্ত কিছু বলছি না। আর এবার প্রকাশ্যে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে দলের সাধারণ কর্মীদের ক্ষোভ। কলকাতার বিজেপি দপ্তর সল্টলেকে পড়ল কৈলাশ বিজয়বর্গীয়র নামে গো ব্যাক স্লোগান দিয়ে পোস্টার ঘিরে শোরগোল পড়ে যায় বিজেপির অন্দরে। যদিও বিজেপি নেতৃত্বের দাবি এর সঙ্গে দলের কোনো যোগ নেই। এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে বিজেপি।
তবে খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন প্রতাপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের কিছু লোকের কাজ, বিজেপি এর সাথে কোনো যুক্ত নেই। আমরা চেক করছি, আমাদের বিভিন্ন জায়গায় আর আমাদের ক্যামেরা রয়েছে, সেগুলো আমরা চেক করছি। বিজেপিকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেসও। আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি বনাম ডেলি প্যাসেঞ্জারি করা পরিযায়ী বিজেপি, এগুলো তো সার্কাস ভোটের আগে থেকে চলছে। সার্কাস পার্ট 1 সেটা ছিল ভোটের আগে, আর সার্কাস পার্ট 2 ওটা চলছে এখন ভোটের পরে। যদিও শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ এই প্রথম নয় রাজ্য বিজেপিতে। ভোট পরবর্তী হিংসার মধ্যে জেলা সফরে থাকা দিলীপ ঘোষকে কেন্দ্র করে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন দলেরই তৃণমূল স্তরের কর্মী সমর্থকেরা। সূত্রের খবর, দলের অন্দরে বিরোধিতা থাকা সত্ত্বেও মুকুল রায়কে দলে যোগদান করানোর বড় ভূমিকা ছিল কৈলাশ বিজয়বর্গীয়র। দলের একাংশের আপত্তিতে কান না দিয়ে সেই সময় মুকুল রায়কে দলে যোগদান করান কেন্দ্রীয় এই নেতা। ভোটের ফলাফলের পরেই তৃণমূলে প্রত্যাবর্তন ঘটেছে মুকুল রায়ের। রাজনৈতিক মহলের মতে এই ক্ষোভেই দেওয়া হয়েছে পোস্টার, কারণ পোস্টারের নিচে স্পষ্ট লেখা রয়েছে তৃণমূলের সেটিং মাস্টার। বিজেপির কর্মীরাই পোস্টার দিয়েছেন নাকি বিজেপির দাবি ঠিক, উত্তর অজানা। তবে পোস্টার ঘিরে রাজনৈতিক তরজায় শুক্রবার আরও চড়ল বঙ্গ রাজনীতির পারদ। শিবাশিস মৌলিক এবং মোহন ঝার রিপোর্ট, রিপাবলিক বাংলা।